হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শুভ নববর্ষের শুভেচ্ছা সবাইকে। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে চলে এলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে। কিছুদিন আগে আমি গেছিলাম বহিরা কালীবাড়ি নামে একটি জায়গায়। বহিরা কালীবাড়ি নামক জায়গাটির নাম বলছি, তার কারণ হলো মন্দিরটার নামও বহিরা কালীবাড়ি এবং মন্দিরটার নামই স্টেশনের নাম। কিভাবে যেতে হয় সেটা আমি আপনাদের সাথে আগে শেয়ার করে নিই। হাসনাবাদগামী যে ট্রেনগুলো যায়, সব ট্রেন যায় না, যে ট্রেনগুলো মোস্টলি গ্যালোপিন টাইপস হয় সেই ট্রেনগুলো বহিরা কালীবাড়ি হয়ে যায়। বহিরা কালীবাড়ি একটা হল টাইপের স্টেশন। সেই ট্রেনে উঠে আপনাদেরকে যেতে হবে বহিরা কালীবাড়ি। এটা হচ্ছে বহিরা কালীবাড়ি স্টেশন। কি ভীষণ অপূর্ব প্রাকৃতিক দৃশ্য চারিদিকে আপনারা দেখতেই পাবেন। অনেক মাঠ, চাষের জমি, ধান ক্ষেত। এটা হচ্ছে বহিরা কালীবাড়ি স্টেশন এবং স্টেশনের ঠিক পাশেই হচ্ছে আজকে আমাদের গন্তব্যস্থল বহিরা কালীবাড়ি মন্দির। এটা হচ্ছে বহিরা কালীবাড়ি স্টেশনে আমি যে প্ল্যাটফর্মে নেমেছিলাম সেই প্ল্যাটফর্মটা। যাওয়ার সময় মানে আমরা যেখান থেকে শিয়ালদা যে লোকালগুলো আসে শিয়ালদা হয়ে সেই দিকে আমাদের ব্যাক করতে হবে। ব্যাক করে যে দূরে ফুটব্রিজটা দেখা যাচ্ছে সেখানে আমাদের যেতে হবে। আপনারা চাইলে ফুটব্রিজ থেকেও স্টেশন ক্রস করে যেতে পারেন বা স্টেশনের থেকে নেমে এমনি পায়ে হেঁটেও স্টেশনটা ক্রস করতে পারেন। তার জন্য ফুটব্রিজ ইউজ করতে হবে না। ঠিক স্টেশনটা ক্রস করেই দেখতে পাবেন মন্দির পড়ছে। আপনাদেরকে আমি দেখাচ্ছি, চলুন। ফুটব্রিজ দিয়ে আসুন বা আপনি এমনি হেঁটে যে দেখতে পাচ্ছেন রাস্তা আছে, রাস্তা দিয়ে ক্রস করে এসে ওই দিকের প্ল্যাটফর্মটায় উঠবেন। উঠেই তারপর এই যে রাস্তাটা নেমে আসছে পাশ দিয়ে, এই রাস্তা দিয়ে সোজা হেঁটে গেলেই আপনি একটু এগোলেই মন্দির দেখতে পাবেন, বা এইখানে দাঁড়ালেও আপনি সেখান থেকে মন্দির দেখতে পাবেন। এই যে রাস্তাটা চলে গেছে ঠিক একদম প্ল্যাটফর্মের ফুটব্রিজের পাশ দিয়েই এই রাস্তা দিয়ে দেখুন সোজা এগুলো ওই যে দেখা যাচ্ছে জমিতে, ওই দুটো হচ্ছে একটা শিব মন্দির, একটা কালী মন্দির। চলুন এবার তাহলে স্টেশন থেকে এগোনো যাক মন্দিরের উদ্দেশ্যে। এইটা হচ্ছে শিব মন্দির, যেটা কালী মন্দিরের পরে তৈরি করা হয়েছিল 2014 সালে। আর পাশের ওই মন্দিরটা হচ্ছে আজকের বহিরা কালীবাড়ির কালী মন্দির। আপনাদেরকে মন্দিরে প্রবেশ করার আগে একটা তথ্য জানিয়ে রাখি, সেটা হলো এই মন্দিরটা দিনে ম্যাক্সিমাম শুধুমাত্র 2 ঘন্টার জন্য খোলা থাকে। হ্যাঁ, ঠিক শুনেছেন, শুধুমাত্র 2 ঘন্টার জন্যই খোলা থাকে। তো আপনারা যদি মনে করেন এই মন্দিরে আসবেন তাহলে ওই সময়ের মধ্যেই কিন্তু আপনাদেরকে আসতে হবে। আমি বলে দেব আপনাদেরকে যে কোন সময়ের মধ্যে আপনাদেরকে আসতে হবে, আপনারা কোন সময় আসলে পুজো দিতে পারবেন এবং বছরের ঠিক কোন কোন দিন শুধুমাত্র মন্দিরটা পুরোপুরি খোলা থাকে সারা দিন বা সারা রাত, সব তথ্যই আপনাদের সাথে আজকে এই ভিডিওতে শেয়ার করব। স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। আমি যখন গেছিলাম প্রায় 11টা বেজে গেছিলো। ঠিক তার কিছুক্ষণ পরেই দেখতে পাচ্ছেন মন্দিরের মায়ের গর্ভগৃহ দরজা খুলেছিলেন পুরোহিত মশাই নিজে। উনি খুলেছিলেন, উনি মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন করে মায়ের পুজোয় বসেছেন। তো মায়ের পুজো কিভাবে করেছেন আমি সেটা আপনাদের সাথে শেয়ার করে নেব। যেহেতু ভীষণ শান্ত পরিবেশ, তাই আমি যতক্ষণ পুরোহিত মশাই পুজো করছিলেন আমি পুরোটা বসে পুজো দেখেছিলাম এবং মনটা ভীষণ শান্ত হয়ে গেছিল, এতটাই শান্ত পরিবেশ ওখানে। আসলে মন্দিরটি প্রায় 104 বছরেরও বেশি প্রাচীন। বর্তমানে মন্দিরের যেই রূপটি আপনারা দেখতে পাচ্ছেন সেটি হলো মন্দিরের সংস্কারিত রূপ, যেটা 2002 সালে নতুন করে তৈরি করা হয়েছিল। আজ থেকে প্রায় 104 বছর আগে, মানে সাল 1921 নাগাদ, গ্রামের লোকেরা একদিন রক্ষাকালী মাকে দেখতে পান গ্রামে। সেখানে পুজো করা হয়েছিল মায়ের, কিন্তু তখন কোনো মন্দির ছিল না, শুধুমাত্র একটা গাছের গোড়ায় মায়ের পুজো করা হয়েছিল। কোনো রকম কোনো ছাউনি, পাতা ঘেরা জায়গায় কিচ্ছু ছিল না। তো তখন থেকেই মায়ের পুজো এই গ্রামে
প্রচলিত হয়ে আসছে, করা হয়ে আসছে। তারপরে 1921 সাল নাগাদ গ্রামের লোকজন মিলে 6 বিঘা জমি দেবত্ব জমি হিসেবে দান করেন। সেই জমিতেই মন্দির গড়ে উঠেছে এবং মন্দিরের পাশাপাশি এখানে একটা স্বাস্থ্যকেন্দ্র এবং অঙ্গনওয়াড়িও রয়েছে। প্রথমে যখন রক্ষাকালী মায়ের পুজো করা হতো, যেদিন পুজো হতো সেদিন সকালে মাকে আনা হতো এবং রাতে পুজো হয়ে ভোরবেলা বিসর্জন দিয়ে দেওয়া হতো। লোকজনের বিশ্বাস ছিল যে, এবং লোকশ্রুত অনুযায়ী এবং মন্দির কর্তৃপক্ষের কাছ থেকে যা জানা যায় সেই হিসেবে মা নাকি স্বপ্নাদেশ দিয়েছিলেন যে যদি কখনো মায়ের মাথার উপর পাকাপাকি ছাদ বা ছাউনি তৈরি করা হয়, যেদিন থেকে সেটা তৈরি করা হবে সেদিন থেকে যেন মায়ের নিত্য পুজো করা হয়। তো সেই সময় দাঁড়িয়ে, তখনকার সময় দাঁড়িয়ে সেইটা সম্ভব ছিল না, মায়ের নিত্য পুজো করা কেউ ছিল না যেহেতু। তো পরবর্তীকালে যখন সেই সুযোগটা হয়, মন্দির কমিটি যখন গঠিত হয় পরবর্তীকালে, তখন থেকে মন্দির তৈরি করার পর থেকে মায়ের এখানে নিত্য পূজা দেওয়া হয়। তবে এই মায়ের পুজো ঠিক কে শুরু করেছিলেন বা কোন বংশের দ্বারা প্রথম পুজো হয়ে এসেছে সেটা কখনোই জানা সম্ভব হয়নি। তার তথ্য মন্দির কর্তৃপক্ষ বা স্থানীয় লোকেরা কেউই দিতে পারে না। আমি পুরোহিত মশাইকেও জিজ্ঞেস করেছিলাম, উনিও সঠিক তথ্য জানাতে পারেননি, কারণ এই মায়ের পুজো ভীষণই প্রাচীন, তো সঠিক তথ্য এখন জানা যায় না। আর মন্দিরে আগে পশু বলি প্রথাও চালু ছিল, কিন্তু অনেক বছর আগে সেটা বন্ধ হয়ে যায়। মাকে এখানে প্রত্যেক দিন ভোগ হিসাবে বা প্রসাদ হিসাবে চিড়ে, বাতাসা এবং বুট ছোলা দেওয়া হয়। মায়ের এখানে প্রধান প্রসাদ যদি বলা হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে বুট ছোলা। আপনারা যদি এই মন্দিরে আসবেন বলে ঠিক করে থাকেন তাহলে আগে থেকে একটা কথা বলে রাখি, মন্দিরের কাছাকাছি কোনো জায়গায় কোনো ফুল মিষ্টির দোকান কিচ্ছু নেই। আপনারা বাড়ি থেকে অবশ্যই ফুলের মালা, মিষ্টি, ধূপকাঠি, মোমবাতি এ সমস্ত কিছু নিয়ে আসবেন। গর্ভগৃহের পাশের দেওয়ালের গায়ে লেখা মন্দিরের পুজোর নির্ঘণ্ট সকাল 11টা থেকে দুপুর 1টা। এই সময়ের মধ্যে মন্দির খোলা হয় এবং পুরোহিত মশাই পুজো করেন, কিন্তু 11টা থেকে 1টা পর্যন্ত মন্দির খোলা থাকে না। 11টা থেকে 1টার মধ্যে যতক্ষণ অবধি পুরোহিত মশাই মন্দির খুলে পুজো করেন ঠিক ততক্ষণ অবধি মন্দির খোলা থাকে। আপনারা যদি আসবেন বলে মনে করেন তাহলে চেষ্টা করবেন 11টা থেকে 11:30টার মধ্যে এখানে ঢোকার, কারণ সেই সময়ের মধ্যেই পুরোহিত মশাই আসেন এবং যতটুকু সময় উনি পুজো করেন ঠিক ততক্ষণই মন্দির খোলা থাকে। মন্দিরে মায়ের গর্ভগৃহের চারদিকে প্রদক্ষিণ করার জন্য একটা স্পেস রয়েছে, যে স্পেসটা দিয়ে আপনারা চাইলে মাকে প্রদক্ষিণ করতে পারেন। মন্দির সন্ধ্যাবেলাতেও অল্প সময়ের জন্য খোলা হয়, প্রায় সন্ধ্যে 7টা নাগাদ মন্দির খোলা হয়। মায়ের সন্ধ্যারতি করা হয় এবং তারপরে কিছুক্ষণ পরে মাকে শয়ান দিয়ে দেওয়া হয়। বিকেলবেলা বা সন্ধ্যাবেলা বেশিক্ষণের জন্য মন্দির খোলা থাকে না, তাই কেউ যদি মনে করেন সকালবেলা আসা পসিবল না, সন্ধ্যাবেলা আসবেন,
তো আপনারা সন্ধে 6:30 থেকে 7টার মধ্যে আসতে পারেন। তবে সন্ধ্যাবেলা মন্দির কিন্তু বেশিক্ষণ খোলা থাকে না, এবং সন্ধ্যাবেলা যেহেতু এটা গ্রামের দিক তাই বেশিরভাগ জায়গা অন্ধকার পাবেন। তবে সন্ধ্যাবেলা মন্দিরে যখন আলো জ্বলে মন্দির আরও অপূর্ব লাগে দেখতে। তো কেউ যদি চান মনে করেন তাহলে অবশ্যই সন্ধ্যাবেলা আসতে পারেন, যদি কারোর কাছাকাছি বাড়ি হয়ে থাকে। আর নাহলে আমি বলবো সকালবেলা আসতে। সকালবেলা আসলে আপনারা শান্তি মনে পুজোও দিতে পারবেন। এই বটগাছটাও খুব প্রাচীন। যখন মন্দির তৈরি করা হয়েছিল তার পরে বা সেই সময় এই বটগাছের চারপাশে বেদি তৈরি করা হয়েছিল, যাতে দূর থেকে আসা কোনো ভক্ত এখানে বসে বিশ্রাম নিতে পারেন। বটগাছের পাশে ওই যে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে এখানকার স্বাস্থ্যকেন্দ্র। বলেছিলাম যে দেবত্ব জমিতে এখানে একটা স্বাস্থ্যকেন্দ্র তৈরি হয়েছে, তো ওটাই হচ্ছে সেই স্বাস্থ্যকেন্দ্র। মায়ের মন্দিরের পাশে যে শিব মন্দিরটি রয়েছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, চলুন। মায়ের মন্দির থাকবে অথচ সেখানে মহাদেব থাকবেন না, সেটা তো কখনো সম্ভব নয়। তাই জন্য পরবর্তীকালে 2014 সাল নাগাদ মহাদেবের মন্দিরটি নির্মাণ করা হয়। মন্দিরের সামনে দেখতে পাচ্ছেন একটা নন্দী মহারাজের মূর্তি রয়েছে এবং স্তম্ভের উপর মূর্তিটি রয়েছে, এবং মন্দিরের ভিতর গর্ভগৃহে রয়েছে কোষ্ঠী পাথরের তৈরি শিবলিঙ্গ। এই মন্দিরে শিবরাত্রি এবং নীল পুজোতে প্রচুর ভিড় হয়, প্রচুর ভক্ত সমাগম হয়। এখানে আসেন ভক্তরা মহাদেবের মাথায় জল ঢালতে। এই যে দেখতে পাচ্ছেন গর্ভগৃহের ভিতরে মহাদেবের কোষ্ঠী পাথরের তৈরি শিবলিঙ্গ, তাকে একটি বাসকী নাগ জড়িয়ে আছে এবং মহাদেবের পাশে একটি ত্রিশূলও রয়েছে। প্রত্যেক বছর বুদ্ধ পূর্ণিমার দিন মায়ের মন্দিরের বাৎসরিক অনুষ্ঠান পালন করা হয়। বুদ্ধ পূর্ণিমার দিন মায়ের মন্দির সারা দিন খোলা থাকে, এবং সেই দিন ছাড়াও কৌশী অমাবস্যায় সারা রাত মায়ের মন্দির খোলা থাকে, মায়ের পুজো করা হয়। শিব মন্দিরের চারপাশে প্রদক্ষিণ করার জন্য একটা স্পেস রয়েছে, আপনারা চাইলে মহাদেবকে প্রদক্ষিণ করতে পারেন। আমি যেদিন এই মন্দিরে গেছিলাম সেদিন বাসন্তী পুজোর দশমীও ছিল। প্রত্যেক বছর বাসন্তী পুজো উপলক্ষে এই মন্দির চত্বরে বাসন্তী পূজা অনুষ্ঠিত হয়ে থাকে। তো চলুন আমি আপনাদেরকে সেই পুজো দেখাচ্ছি। এই যে এখানে সপরিবারে মা বাসন্তী পূজিতা হচ্ছেন। আমরা প্রত্যেকেই জানি যে মা দুর্গাই হলেন মা বাসন্তী। প্রত্যেক বছর চৈত্র মাসে মা বাসন্তীর পুজো আমরা করে থাকি। যে ঠাকুরমশাই মায়ের মন্দিরে মায়ের পুজো করলেন এতক্ষণ, উনি এখানে মা বাসন্তীরও পুজো করেছেন। আমি সেই পুজোরই কিছুটা অংশ আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। जस्मोरे कुंडलीकाक्षं सभज्रभ्यन्तरस्थिति नमो माधव माधव वासी युगी करोन्तु साधव साधव सर्वे सर्वकार्येषु साधवं नमो श्रीमाधवं नमो श्रीमाधवं नमो श्रीमाधवं। वन्दितस्मै वन्दितस्मै नमः वन्दितस्मै वन्दितस्मै नमः। ओम कृष्ण कृष्ण महापुष्प स्वाहा नमो साक्षान्नगंधाय नमः। ओम अस्वासनस्य मंत्रस्य नरुष्टोनिति भूतराम छंद पूर्ण देवता नमो नमः। मामे पुरुषाय नमः परमपुरुषाय नमः
চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যটা কিছুটা তুলে ধরার চেষ্টা করেছি ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে। দেখুন কি অপূর্ব সুন্দর প্রাকৃতিক পরিবেশ চারিদিকে, মানে এখানে আসলে সহজে যেতে ইচ্ছে করবে না, এটুকু গ্যারেন্টি আমি দিতে পারি। আমার নিজেরই ইচ্ছে করছিল না ওখান থেকে আসতে, কিন্তু বাড়ি তো ফিরতেই হবে, কিছু করার নেই। চারপাশে বিভিন্ন রকমের গাছগাছালি দিয়ে ভর্তি, বিঘার পর বিঘা এখানে চাষের ক্ষেত রয়েছে। এত সুন্দর দেখতে লাগছে যে কি বলবো, মানে মনটা জাস্ট জুড়িয়ে গেছে মাকে দেখে। প্লাস এখানে উপরে পাওনা হিসেবে বাসন্তী পুজো দেখতে পেয়েছিলাম, প্লাস এখানে প্রাকৃতিক সৌন্দর্য, সবটা মিলিয়ে জাস্ট অসাধারণ। আমি আপনাদেরকে সাজেস্ট করব, পারলে অবশ্যই একদিনের জন্য এই জায়গাটা থেকে ঘুরে আসবেন, মাকে দর্শন করে আসবেন, মনটা শান্ত হয়ে যাবে। আর ট্রেন ভাড়া এখান থেকে আপ ডাউন দুটো মিলিয়ে মোট 20 টাকা লাগে, তাই খরচাও খুব একটা বেশি নয়, খুবই কম। তাই অবশ্যই সময় করে একদিন পারলে ঘুরে আসবেন এখান থেকে, মনটা একদম শান্ত হয়ে যাবে। আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং একটা লাইক করে দেবেন। আর চ্যানেলে নতুন হলে এবং আমার পাশে থাকার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক ধন্যবাদ।